ঈপ্সিতা মিত্রের লেখা গল্প তিলোত্তমার কথা। মা, পুজোতে আমার সাথে ঠাকুর দেখবে না? ষষ্ঠী থেকে দশমী সব বন্ধুরা প্ল্যান করছে, আমরা কবে প্ল্যান করব? তিতির সরল মনে প্রশ্ন করল তিলোত্তমাকে। কিন্তু ওর কোনো উত্তর দেওয়ার আগেই অর্ণব বলে উঠল, তোমার মা কি করে পুজোতে তোমার সাথে ঠাকুর দেখতে বেরোবে মাম্মা? তোমার মা তো পুজো 4 দিনও ডান্ডা হাতে দেশ উদ্ধার করতে বেরোবে রোজ। পুলিশ বলে কথা। কথাগুলো প্রত্যেকবারের মতন ঠেস দিয়েই বলল অর্ণব তিলোত্তমাকে। তিলোত্তমার এই কথাগুলো সয়ে গেল। মেয়েকে কি উত্তর দেবে ভেবে পেল না। সত্যিই তো, ওর তো আর 10টা 5টার ডিউটি না, পুজো 4 দিনও কোনো ছুটি নেই। কথাগুলো ভাবতে ভাবতেই অর্ণব ভীষণ বিরক্ত মুখে মেয়ের সামনেই বলে উঠল, এবার অন্তত চাকরিটা ছাড়ো, অন্তত মেয়ের কথা ভেবে। অনেক তো হলো, তাও যদি এই চাকরির কোনো ফিক্সড টাইম থাকতো তাহলেও বুঝতাম। একটা ঠিকঠাক ছুটির দিন নেই, রাত বিরেত বাড়িতে ফেরা একটা মেয়ে হয়ে। পাড়ার 5 জন লোকও তোমাকে নিয়ে কথা বলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল অর্ণব। তিলোত্তমা এই কথায় কিছুটা ক্লান্ত স্বরেই বলে উঠল, তুমি তো বিয়ের আগে থেকেই জানতে আমি পুলিশে চাকরি করি, তখন এত আপত্তি দেখাওনি। আর আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ না যে জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছে বাড়ির লোক, লাভ ম্যারেজ, 5 বছরের প্রেম। সেই সময় তো এইসব কথা বলতে না। এই কথায় অর্ণব সাথে সাথেই বলে উঠল, কারণ পরিস্থিতি বদলায়, প্রায়োরিটিও বদলায়। সেই সময় আমার চাকরি ছিল না, সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন ছিল। আর সব থেকে বড় কথা, তখন তিতির আমাদের জীবনে ছিল না। এখন একটা বাচ্চার মা তুমি, তোমার এরকম বাউন্ডেলের মতন ঘুরে বেড়ানো, রাত বিরেত বাড়িতে ফেরা, এসব মানায়? মেয়েটার প্রতি তো কিছু রেসপন্সিবিলিটি আছে। যাই হোক, কাকে বলছে এসব? তোমার যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে তো হয়েই গিয়েছিল। কথাগুলো ঝড়ের গতিতে বলে অর্ণব বেরিয়ে গেল অফিসে। তিলোত্তমার চোখটা সেই মুহূর্তে জলে ঝাপসা হয়ে গেল কেমন। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরিটা পাওয়ার পর থেকেই কেমন বদলে গেছে অর্ণব। মাঝে মাঝে মনে হয় অর্ণব ওর সাথে থেকেও নেই। দুজন 2 মেরুর বাসিন্দা, 5 বছরের প্রেম, একসাথে থাকার স্বপ্ন, সবই মিথ্যে। যাই হোক, পরের দিন ডিউটি সেরে তিলোত্তমা নিজের বাড়ি গিয়েছিল কিছু বাজার করে। মায়ের হাতে সংসার খরচের কিছু টাকা দিয়েছিল। তারপর মা সেদিন টাকাটা নিতে নিতে জিজ্ঞাসা করছিল, এবারেও পুজোতে ছুটি নেই কোনো? তো রোজ ডিউটি? এই কথায় তিলোত্তমা ক্লান্ত স্বরে বলেছিল, তুমি জানো তো মা, এই পুজোর কদিন আমাদের কত চাপ থাকে, নতুন করে আর কি বলবো। কথাটা শুনে মা বলে উঠেছিল, জামাই নিশ্চয়ই খুব রাগারাগি করছে। ছেড়ে দে না মা চাকরিটা, কি দরকার সংসারে ঝামেলা বাড়িয়ে। তিলোত্তমা কথাগুলো শুনে থমকে গিয়েছিল। ও অবাক স্বরে বলেছিল, তুমি এরকম বলছো মা? এই চাকরিটা আছে বলে তাও মাস গেলে 2টো টাকা তোমাদের হাতে দিতে পারি, নইলে বাবার মুদির দোকানে আর কত রোজগার, তাই দিয়ে সংসার চলে? এই প্রশ্নে মা কিছু না ভেবেই বলে উঠল, যেভাবে চলে সেভাবেই চালাতে হবে মা। মাছ মাংসের জায়গায় আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু এই চাকরি করে মেয়ের সংসারে অশান্তি হোক সেটা তো চাইবো না। আর তোর মেয়েটা তো বড় হচ্ছে, ওকে কতটুকু সময় দিতে পারিস তুই? ওর দিকটাও তোকে ভাবতে হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল মা। তিলোত্তমা এসবের আর কোনোই উত্তর দিল না। ইচ্ছে করছে পালিয়ে যেতে এখন, অনেক দূরে কোথাও, যেখানে সংসার সামলানো, সন্তানকে মানুষ করার দায় একা মেয়েদের না। যাই হোক, এই ভাবনার 2 দিন বাদে তিতিরকে স্কুল থেকে ফেরানোর দায়িত্ব তিলোত্তমার ছিল। কিন্তু স্টেশনে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গিয়েছিল। এদিকে অর্ণবকেও ফোন করে পাচ্ছিল না, তাই নিরুপায় হয়ে তিতিরকে স্কুল থেকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল কিছুক্ষণের জন্য। তারপর নিজের কাজ মিটিয়ে তিতিরকে নিয়ে বাড়ি ফিরেছিল। কিন্তু ঘটনাটা ঘটল তিতির যখন গল্প করতে করতে আজ ওর পুলিশ স্টেশনে যাওয়ার কথাটা বাবাকে বলেছিল। কথাটা শুনেই অর্ণবের পারদ চড়ে গিয়েছিল। সেই সময় তিলোত্তমা রান্নাঘরে রান্না করছিল। অর্ণব চেঁচিয়ে রান্নাঘরে গিয়ে বলেছিল, তোমার কি কোনো আক্কেল নেই? তুমি ঠিক কী ভেবে আমার মেয়েকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিলে? 1000টা ক্রিমিনাল, চোর, ডাকাত, অ্যান্টি সোশ্যালদের জায়গা ওইটা।
সেখানে কেউ একটা বাচ্চাকে নিয়ে যায়? কথাটা বেশ ঝাঁঝালো গলায় বলেছিল অর্ণব। তিলোত্তমা সেটা শুনে কিছুটা অসহায় হয়ে বলেছিল, আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, তাই তিতিরকে স্কুল থেকে নিয়ে আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম। ওকে আমি এসপি স্যারের কেবিনে বসিয়ে রেখেছিলাম। কথাটা বলতেই অর্ণব সেই বিরক্তভাবেই বলল, জাস্ট 7 দিনের জন্য মা একটু মামার বাড়ি গেছে। এই কদিন তোমাকে মেয়েকে স্কুল থেকে শুধু আনতে যেতে হয়েছে, এই সামান্য দায়িত্বটুকু পালন করতে পারো না? আমি তোমাকে শেষবারের মতন বললাম, এরপর আর কোনো দিন আমার মেয়েকে তুমি তোমার ওই পুলিশ স্টেশনে নিয়ে যাবে না। নিজে যা করছো করো, কিন্তু আমার মেয়েকে এইসবের থেকে দূরে রাখবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল অর্ণব। তারপর তিলোত্তমার কোনো উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। আসলে অর্ণব শুধু এখন একতরফা বলে যায়, তিলোত্তমার দিকটা কখনো জানার চেষ্টা করে না। এই যেমন এর কটা দিন বাদে তিতিরের স্কুল থেকে ফিরে জ্বর এসেছিল হঠাৎ, আর সেদিনই তিলোত্তমার ডিউটি থেকে ফিরতে দেরি হয়েছিল। অর্ণব তো সেই দিন রাগে আগুন। যদিও অর্ণবের মা অনেক বোঝানোর চেষ্টা করেছিল ছেলেকে, কিন্তু কোনো লাভ হয়নি। তিলোত্তমা আসতেই ও শুরু করে দিয়েছিল, বেশ চেঁচিয়েই বলেছিল, তুমি কেমন মা? মেয়ের এত জ্বর আর তোমার এই বাড়ি আসার সময় হলো রাত 9টায়? এই কথায় তিলোত্তমার কিছু বলার আগেই সোমদত্তা মানে অর্ণবের মা বলে উঠেছিল, মেয়েটা এই ফিরল অফিস থেকে, এখনই কেন এইসব বলছিস ওকে? আর বাচ্চাদের একটু আধটু জ্বর হয়, সেই নিয়ে এত বাড়ি মাথায় করার কি আছে তোর? এই কথায় অর্ণব আরও তীব্রভাবে বলেছিল, এই তোমার আশকারা পেয়ে পেয়েই তিলোত্তমা এরকম হয়েছে। বাড়ির কথা ভাববার দরকার নেই, সংসারের কথা ভাবার দরকার নেই, সারাক্ষণ শুধু চাকরি চাকরি। আমি ভেবে পাই না চাকরিটা করার কি দরকার ওর, এতদিন তো হলো। এটা শুনে তিলোত্তমা এবার কঠিন স্বরে বলেছিল, এইভাবে বলছো কেন? তোমার কাছে তোমার কাজের কোনো দাম নেই? এখন যদি তোমাকে বলি তুমি তোমার রেলের চাকরিটা ছেড়ে দাও, তুমি দেবে? এই প্রশ্নে অর্ণব আকাশ থেকে পড়ে বলল, আমি আর তুমি সমান হলাম? আর মেয়েদের কাজ বাচ্চা মানুষ করা, সব কিছু বাবার ঘাড়ে চাপিয়ে দিলে হয় না। আর এতদিন ধরে তো তুমি তোমার শখ পূরণ করেছো, এবার একটু বাচ্চাটার কথা ভাবলে হয় না? এই কথাই তিলোত্তমা অবাক হয়ে বলেছিল, তোমার কি মনে হয় চাকরিটা আমার একটা শখ, একটা হবি? এই প্রশ্নে অর্ণব সাথে সাথে বলেছিল, হ্যাঁ, বিয়ের আগে আমি তাই মনে করতাম, কিন্তু আস্তে আস্তে বুঝলাম এটা তোমার একটা জেদ। আসলে বাড়িতে তো মন টেকে না, তাই বাইরে বাইরে ঘুরে বেড়ানোর একটা বাহানা দরকার। চাকরি না করলে সেটা হবে কি করে? নইলে আমি যা ইনকাম করি তোমার এরপর চাকরি করার কোনো মানেই হয় না। কথাগুলো বলেই অর্ণব পাশের ঘরে চলে যাচ্ছিল, কিন্তু ওর মা এবার বেশ কড়া স্বরেই বলে উঠল, তুই বৌমাকে এইসব কথা বলিস কি করে? একটা সময় ওর টাকায় সংসার চলতো, তোর যখন চাকরি ছিল না তুই এইসব কথা ভুলে গেলি? আজ আসতে একটু দেরি হয়েছে বলে এত কথা শোনাচ্ছিস মেয়েটাকে? এই কথায় অর্ণব বিরক্ত হয়েই বলল, মা প্লিজ, আমার কাছে সোজা কথা, আগে দরকার ছিল তাই চাকরি করতো, এখন দরকার নেই তাই চাকরি করবে না, ব্যাস। যাই হোক, তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি আর তোমার বৌমা দুজনেই সমান, সব ব্যাপারে অনেক বেশি বোঝো। কথাগুলো বলেই অর্ণব আর দাঁড়ালো না, পাশের ঘরে চলে গেল। তিলোত্তমার এই সময় যেন খুব ক্লান্ত লাগছে, রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না, তাই নিস্তেজ শরীরে বসে পড়ল খাটে। তারপর সোমদত্তার দিকে তাকিয়ে আলতো স্বরে বলে উঠল, মা, আমি কি খুব খারাপ মা? চাকরি করাটা কি আমার একটা ভুল? এই কথায় সোমদত্তা তিলোত্তমার হাত দুটো শক্ত করে ধরে বলল, একদম এইসব কথা মনে আনবি না। প্রত্যেকটা মেয়ের সংসার ছাড়াও নিজের একটা জীবন আছে, নিজের ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা আছে। আর মা হয়েছে মানেই যে একটা মেয়েকে সব কিছু বিসর্জন দিতে হবে, এটা আমি মানি না। তোর চাকরি ছাড়ার কোনো প্রশ্নই আসে না, দরকার হলে আমার ছেলেকে ছাড়বি, কিন্তু চাকরি না। কথাগুলো ভীষণ জোর গলায় বলেছিল সোমদত্তা। আসলে একটা সময় নিজে স্কুলের চাকরি সংসারের চাপে ছেড়ে দিতে হয়েছিল অর্ণবের বাবার কথায়। সেই যন্ত্রণা এখনও মনের মধ্যে গেঁথে আছে। সেই একই ঘটনাও তিলোত্তমার সাথে কিছুতেই ঘটতে দেবে না। এই এলোমেলো ভাবনাগুলোই চলে মনের ভিতর। তিলোত্তমার পুলিশে চাকরি নিয়ে
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকের কাছেই অনেক কথা শুনতে হয় ওকে। তবে সোমদত্তা প্রত্যেকবারই সবার মুখের উপর একটা করে উত্তর শুনিয়ে দেয়। এই যেমন সেদিন পাড়ার পুজোর মিটিং করতে বেশ কয়েকজন পাড়ার মহিলা ওদের বাড়ি এসেছিল। সেই সময় তিলোত্তমা কাজে বেরোচ্ছিল। ওকে বাইরে বেরোতে দেখে পাড়ার মহিলাদের একজন বলে উঠল, কি তিলোত্তমা, এবারও পুজোতে থাকতে পারবে না তো? সত্যি ভালোই আছো। সংসারের সব দায়িত্ব, মেয়ের দায়িত্ব শাশুড়ি মার উপর ছেড়ে দিয়ে রাত দিন চাকরি করে বেড়াচ্ছ। বলতেই হবে সোমদত্তা খুব উদার মনের। কথাগুলো বেশ ঠেস দিয়ে শুনিয়েছিল উনি তিলোত্তমাকে। কিন্তু সেই মুহূর্তে সোমদত্তা মুখের উপর বলে উঠেছিল, সে তো একটু উদার মনের হতেই হবে দিদি, নইলে মেয়েরা নিজের জীবনে এগোবে কি করে বলুন? শুধু রান্না করা, বাসন মাজা, সংসার সামলানোর জন্য তো একটা মেয়ে জন্মগ্রহণ করে না। তারও নিজের কিছু স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে। একটা মেয়ে হয়ে আমি এই কথাগুলো বুঝবো না? এতটাও অশিক্ষিত আমি নই। কথাগুলো বেশ কঠিন স্বরে বলেছিল সোমদত্তা। এইসব শুনে ওই মহিলা চুপ করে গিয়েছিল কেমন, কোনো কথা খুঁজে পায়নি ঠিক আর। যাই হোক, এইভাবেই দিনগুলো এগোচ্ছিল। কিন্তু এইবার পুজোর পঞ্চমীর দিন একটা ঘটনা ঘটল। শিশু পাচারকারী একটা বিশাল বড় চক্রকে কলকাতা পুলিশ ধরেছিল। অনেক শিশু উদ্ধার হয় সেই জন্য। আর এই পুরো অপারেশন টিমে তিলোত্তমা ছিল একজন ইম্পর্ট্যান্ট অফিসার। সেই জন্য নিউজ চ্যানেলে, খবরের কাগজে সব জায়গায় তিলোত্তমার ছবি বেরিয়েছে। ওকে নিয়ে বেশ লেখালেখি শুরু হয়েছে। কিছু নিউজ চ্যানেল তো ওর ইন্টারভিউ নিতে এসেছিল বাড়িতে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তো এইসব দেখে অবাক। এদিকে অর্ণবের অফিসে অনেক কলিগই চিনতে পেরেছে তিলোত্তমাকে। তারা এসে অর্ণবকে বলেছে তিলোত্তমার কথা। অর্ণবের অফিসের সিনিয়র হিরেনবাবু তো এটাও বলেছে যে, ইউ মাস্ট বি প্রাউড অফ ইয়োর ওয়াইফ অর্ণব। এই কথাগুলো শুনে প্রথমবার নিজের চোখ দুটো নিচে নেমে গেছে ওর লজ্জায়। আসলে খবরে যখন দেখছে ওর মেয়ের বয়সী কত কত বাচ্চাগুলোকে তিলোত্তমা উদ্ধার করেছে, নিজের জীবনে রিস্ক নিয়ে বাঁচিয়েছে বাচ্চাগুলোকে, তখন প্রথমবার নিজেকে ভীষণ ভুল মনে হয়েছে অর্ণবের। তিলোত্তমাকে কিছু বলতে না পারলেও বউকে নিয়ে মনে মনে গর্ব হয়েছে ভীষণ। সেইবার পুজোয় পাড়ার অষ্টমীর ফাংশনে তিলোত্তমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আজ প্রথম মাইক হাতে তিলোত্তমা নিজের মনের কিছু কথা বলেছিল। পাড়ার সবার সামনে উদাত্ত কণ্ঠে বলেছিল, আজকে এই দিনটার জন্য সব থেকে বেশি আমি যার কাছে কৃতজ্ঞ সে হলো আমার শাশুড়ি মা। সেই একমাত্র মানুষ যে আমাকে বুঝেছে, আমাকে সাপোর্ট করেছে। চাকরি করার জন্য আমাকে কোনো অনুশোচনা বোধের মধ্যে ঠেলে দেয়নি। আমার বাড়িতে সময় না দিতে পারাকে বিনা অভিযোগে মেনে নিয়েছে। আসলে আমাদের মেয়েদের ঘরে বাইরে দুই জায়গায় লড়াই। আর আমরা যদি একটু দুর্বল হয়ে পড়ি তাহলে আমরা আমাদের স্বপ্নের কাছে, ইচ্ছেগুলোর কাছে হেরে যাব। তাই খুব শক্ত হয়ে থাকতে হবে। সবার হাজার কথা শুনেও, হাজার অভিযোগের বোঝা কাঁধে নিয়েও থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে। এই যেমন আজ এই অনুষ্ঠান শেষে আমি সারা রাত জেগে নাইট ডিউটি দেব। আমি তো পুলিশ, আমার পুজোর সময় আনন্দ করলে চলে না। শেষ কথাগুলো হাসি মুখে বলে তিলোত্তমা স্টেজ থেকে নেমেছিল। তিতির আর সোমদত্তা সামনের সারিতে বসেছিল। তিলোত্তমা কাছে আসতেই জড়িয়ে ধরেছিল দুজনে ওকে। সেদিন তিলোত্তমার কথায় সারা পাড়া জুড়ে অনেক হাততালি পড়েছিল। অর্ণব সেই হাততালির ভিড়ে দূর থেকে দাঁড়িয়ে কেমন থমকে গিয়েছিল। তিলোত্তমাকেও অনেক দিন অনেক কথা শুনিয়েছে, কিন্তু আজ এই সব কিছুর জন্যই নিজেকে খুব ভুল বলে মনে হচ্ছিল। কিছু একটা যেন বদলে গেছে হঠাৎ ওর মধ্যে। এই কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি এসেছিল। সেই সময় তিলোত্তমা ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তবে আজ অর্ণবকে দেখে ও নিজেই একটা কথা বলে উঠেছিল। বেশ শান্ত গলায় বলেছিল, আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছি। আমার চাকরির জন্য তোমার আমার সাথে থাকতে অনেক অসুবিধা হয়। আমার মনে হয় এইভাবে আর আমাদের একসাথে থাকা উচিত না। তোমাকে আর আমার জন্য কোনো কম্প্রোমাইজ করতে হবে না। পুজো মিটলে আমি ডিভোর্স ফাইল করব, মিউচুয়াল ডিভোর্স। তোমাকে আমি এই বিয়েটা থেকে মুক্তি দিয়ে দেব। কথাগুলো বলেই তিলোত্তমা চলে যাচ্ছিল সেই মুহূর্তে। কিন্তু অর্ণব আচমকা ওর হাতটা শক্ত করে ধরে নিল। তারপর ওকে জড়িয়ে ধরল হঠাৎ। সেদিন তিলোত্তমার কিছুর বোঝার আগেই অর্ণব বলে উঠল, আর একটা সুযোগ দেওয়া যায় না? তুমি যখন তিতিরের বয়সে অতগুলো বাচ্চাকে বাঁচালে তখন বুঝলাম আমি কতটা ভুল। আমি জানি আমি তোমাকে কখনো সাপোর্ট করিনি। অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি, আর ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই আমার। কিন্তু আজ যখন পাড়ার অনুষ্ঠানে
সবাই তোমার জন্য হাততালি দিচ্ছিল। আমি সত্যি ভীষণ প্রাউড ফিল করছিলাম। প্লিজ ডোন্ট লিভ মি। আমাকে এতটা বড় শাস্তি দিও না প্লিজ। কথাগুলো কীরকম দুর্বল স্বরে বলল অর্ণব। তিলোত্তমা আজ চুপ ছিল। এতদিনের জমানো খারাপ লাগা, অভিমান তো একদিনে শেষ হবার নয়। তবে সম্পর্ক ভেঙে ফেলাও তো এত সহজ নয়। আর কিছুদিন দেখবে, যদি সব ঠিক হয়ে যায় অর্ণবের সাথে, আর একটা সুযোগ দেবেই বিয়েটাকে। সেদিন এরপর তিলোত্তমা নিজের ইউনিফর্মে সেজে রোজের মতন ডিউটিতে বেরিয়েছিল। মাথা উঁচু করে এগিয়ে গিয়েছিল বাইরের যুদ্ধ লড়তে। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই তো একটা লড়াই, হাজারটা দায়িত্ব সামলে নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার লড়াই। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।